গরিব ঘরের মেয়ে দেখে ছেলের বউ আনতে চেয়েছিলেন মুসলিমা। খুব বেশি চাহিদা থাকবে না, মধ্যবিত্ত পরিবারের সীমিত ইনকামে খুশি থাকবে। কিন্তু তেমনটা হলো না। মুসলিমা চেষ্টা করেছিলেন কোনো খুঁত না রাখতে। অসুস্থতা সত্ত্বেও নিজে ঘুরে ঘুরে কেনাকাটা করেছিলেন, তবুও খুঁত বেরুলো। কাবিনের সময় কাতান দিয়েছিলেন কসমেটিক্স, জুতো, ব্যাগ, কয়েক সেট থ্রি পিস। বউয়ের মায়ের শাড়ির পাশাপাশি বউয়ের একটা ছোট ভাইয়ের জন্য 2 সেট পোশাক কিনে দিয়েছিলেন। মুসলিমার একটা ব্যক্তিগত দুঃখ আছে। তার যখন বিয়ে হয়, নিতান্ত কিশোরী তিনি। একটা বালক ছোট ভাই ছিল। বিয়ের পরে বোনের সাথে বোনের শ্বশুরবাড়ি এসেছিল সে। নতুন আত্মীয় বাড়ি এলে লোকের নতুন জামা দেওয়ার রেওয়াজ সবখানেই আছে। অবস্থা সম্পন্ন কৃষক বাড়ি ছিল, কিন্তু মুসলিমার বালক ভাইকে কিছু দেওয়া হয়নি। ভাইটা তার কিছু বছর পরই মরে গেছে। আক্ষেপ রেখে গিয়েছে বোনের মনে। তারপর সময় বদলে গেছে। মুসলিমা গিন্নি হয়েছেন, কতজনকেই কত কিছু দিতে পেরেছেন। কিশোরী মুসলিমা ভাইকে কিছু না দিতে পারার সেই কষ্ট বুকে ধরে রেখেছেন। নিজের ছেলের বউকে এরকম কোনো কষ্ট পেতে দেবেন না। বউ তুলে আনতে কাবিনের চাইতে 4 গুণ কেনাকাটা করেছেন। নিজের যত অতৃপ্তি ছিল সব মিটিয়ে নিতে চেষ্টা করেছেন। কোনো খেদ ছিল না। নয়নাকে বেশ পছন্দ মুসলিমার। মুসলিমার মা তফুরা বেগম এই সম্বন্ধ এনেছেন। মুসলিমার বাবার বাড়ি আর নয়নাদের বাড়ির কাছাকাছি। আলফাজউদ্দিন শুরুতে নিজের শ্বশুরবাড়ির কাছে ছেলের শ্বশুরবাড়ি চান না। তার ভাইরা বাড়িও একই জায়গায়। তবে নয়নাকে তারও বেশ পছন্দ হয়ে গিয়েছিল। মেয়ের বাবার আর্থিক অবস্থা একটু খারাপ হলেও 2 ছেলে মেয়ে নিয়ে ছিমছাম পরিবার। মুসলিমারও 2টো ছেলে, বড় মিঠু, ছোট বাদল। ছোট ছেলে MBA শেষ করে ব্যবসা করে, প্রায় বাড়ি ফেরে না। ব্যবসার কাজ সেরে অনেক রাত হয়, অফিসেই থেকে যায়। ঘরের বাইরে 3টে মোটে পানি, কথা বলার মানুষ নেই। কাবিন হয়ে যাওয়ার পর থেকেই নয়নার সাথে টুকটাক কথা হয়। ধীরে ধীরে আত্মিক সম্পর্কও তৈরি হয়েছে। দীর্ঘদিন টিনের ঘরে কষ্ট করেছেন মুসলিমা। কাঠের ছাদ থেকে অনবরত খুন পড়ে। রান্নাঘর, বাথরুম ঘর থেকে দূরে। এই বাড়িতে বউ তুলে আনতে চাননি মুসলিমা, একটু সময় চেয়েছিলেন। স্বামী আলফাজউদ্দিনের পেনশনের টাকা আর বাদলের ব্যবসার আয়ের নতুন বাড়ি তোলার কাজ প্রায় শেষ। টাইলস বসানো শেষ, জানালা দরজা বসিয়ে ফিটিংগুলো লাগিয়ে ফেলতে আর মাস 6-এর কাজ বাকি। তখনই নয়নাকে আনতে চেয়েছিলেন। নয়নাকে বলেছিলেন, এই বাড়িতে তোমার কষ্ট হবে। নয়নার তেমনটা মনে হয়নি। ও আন্তরিক হয়েই বলেছিল, আপনাকে দেখার জন্য মন আকুল হয় মা। ভাঙা হোক পুরনো হোক, আপনি থাকতে পারলে আমিও ওই বাড়িতে থাকতে পারবো। মেঝে দিয়ে বালি ওঠে, বাথরুম কত দূরে, ভাঙা হলেও আমারই তো বাড়ি। আর কোনো সংকোচ থাকলো না মুসলিমার। আনুষ্ঠানিক বিয়ের আয়োজন শুরু হলো জোরসোরে। বিয়ের কেনাকাটা করার সময় প্রায়ই নয়নাকে ভিডিও কলে রাখলেন। একবারই বিয়ে, মেয়েটার যেন কোনো অপূর্ণতা না থাকে। কসমেটিক্স ব্র্যান্ড পছন্দ না হওয়াতে বাদলকে দিয়ে ডাবল কেনালেন। মনের মতো করে বউ সাজিয়ে আনবেন। সোনার যে দাম, হাতের কানের আর গলার গহনা সোনায় গড়িয়েছেন, বাকিগুলো আর্টিফিশিয়াল। এখন তো অনেক ডিজাইনার গহনা পাওয়া যায়, তাই কিনেছেন। কেবিনে টিকলি ছাপটা দিয়েছিলেন, বিয়েতে দিলেন টায়রা। বরযাত্রী বেরিয়ে যাবে, নয়না ফোন করলো, মা টিকলি তো দেন নাই। আমি পার্লারে বসে আছি। মুসলিমা ক্লান্ত ছিলেন, সাজগোজের অত বাহার ঠিক বোঝেন না।
ননদের মেয়েরাও ছিল কেনাকাটার সময়ে। ওরা লিস্ট করে সেই লিস্ট নয়নাকে দিয়ে চেক করিয়ে কেনা হয়েছে সব। বললেন, তোমার ঝিনুক আপু কিনেছে মনে হয়, বোঝে নাই। আচ্ছা, আমি আব্বুকে দিয়ে কিনে এনে পরিয়ে নিচ্ছি। হ্যাঁ, সেটাই ভালো হবে। এখন তো কিনে পাঠাতে গেলে দেরি হয়ে যাবে। পরযাত্রী তো যাচ্ছে কেবল, যেতে যেতে 3-4 ঘন্টা লেগেই যাবে। আপনি আব্বুকে টাকা পাঠিয়ে দিয়েন। মুসলিমা চুপ করে গেলেন। কাউকেই মুখে মুখে কিছু বলতে পারে না তিনি। ঝিনুক বলল, টায়রা পড়লে তো আলাদা করে টিকলি লাগে না? মনে হয় লাগে। তোরা যেটা কিনেছিস ওটার মাঝখানের ঝুল তো অল্প, টিকলি দিলে ভালো লাগবে। জবর জং লাগবে। সিম্পল ডিজাইন হলেও ওর টায়রাটা কি সুন্দর। আর টিকলি লাগলে কাবিনেরটাই তো পড়তে পারে। থাক, হয়তো নতুন পড়তে চেয়েছে সব। দাম তো বেশি না, আর বাপকে দিয়ে আনিয়ে নিচ্ছে। বুঝদার আছে মেয়েটা। নতুন কিনে আনার বুদ্ধি যদি হয়েই থাকে তাহলে ফোন করে কমপ্লেন করার কি দরকার ছিল? আমরা যে ভুল করেছি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। থাক থাক, তোরা যেন কিছু বলিস না আবার। বিয়ের দিনে মেয়েটা মন খারাপ করবে। আজকের দিন আনন্দ করুক। বরযাত্রী চলে গেলে মুসলিমে কাজে লেগে গেলেন। বাসর ঘর সাজাতে লোক আসবে। দুটো মোটে ঘর, একটা তো মিঠু আর নতুন বউকে ছেড়ে দিতেই হবে। আরেকটা ঘরে মেঝেতে বিছানা করতে হবে। বিয়ে উপলক্ষে ননদরা এসেছে, ননদাইরা এসেছে, তাদের ছেলে মেয়েরা এসেছে। তাদেরকে না হয় দেবর ভাসুরদের বাড়িতে রাত কাটানোর ব্যবস্থা করানো যাবে। কিন্তু মুসলিমের বড় বোন দুলাভাই এসেছে ঢাকা থেকে। বোনের ছেলেরা এসেছে, তাদেরকে তো শুতে দিতে হবে। বিছানা ছেড়ে দিয়ে নিজেরা ফ্লোরে থাকা যাবে। ঘরদোর পরিষ্কার করে রাখতে হবে। 7টার দিকে ছোট ননদের মেয়ে মিলা ফোন দিল। মানুষ তো বেশি, নয়নার ভাই, মামাতো বোন, নানি, নানির বোনও আসতেছে সাথে। মুসলিমার মাথায় বাজ পড়ল। আমি তো নয়নাকে বলেই দিয়েছিলাম বাড়িতে থাকার জায়গা নাই। কি জানি, আমার জানানোর দরকার, জানিয়ে দিলাম। এমনিতেও একজনের বেশি বউয়ের সাথে যায় কখনো দেখিনি। তোমাদের তো আবার ঘর নেই। তোমরা কি চলে এসেছো? না, রাস্তায় যাও আছে। আগে ফোন দাওনি কেন? আমি ভেবেছি মিঠু ভাই নইলে মামা ফোন করে জানিয়ে দিয়েছে। তবুও আমি দিলাম আবার। মুসলিমা দ্রুত ফোন দিলেন নিজের মাকে। মা, তুমি কি ওদের সাথে আসতেছো? হ্যাঁ, আলফাজ তো বলল বরযাত্রীর সাথে একসাথেই যায়। ওরা রওনা দিয়েছে। আমি একটু এগিয়ে গিয়ে দাঁড়ালে আমাকে গাড়িতে তুলে নেবে। রওনা হও নাই যখন, থাক, তোমার আর আসার দরকার নেই। দরকার নেই মানে? নয়নার 2 দিন, নয়নার 2 নানি আসতেছে নাকি? তুমিও আসলে আমি শুতে দেব কোথায়? ঘর আছে আমার। তাই বলে আমার নাতি ছেলের বউ ভাতে থাকবো না? বিয়েতে তো ছিলে, আবার বউ ভাতে থাকতে হবে কেন? তফরা বেগম রাগ করেই ফোন রেখে দিলেন। মুসলিমার মায়ের রাগ ভাঙানোর সময় নেই। তিনি ছুটলেন নতুন বাড়ির দিকে। কাঠের দরজা বানানোর মিস্ত্রি কাজ করছে কয়েকদিন ধরে। মেইন দরজাটা লাগিয়ে দিলে ঘর ধুয়ে ফ্লোরে চাদর বিছিয়ে শুতে দেওয়া যাবে কাউকে। কিন্তু কাকে? নতুন আত্মীয়দেরকে, নাকি নিজের বোন দুলাভাইকে? দুলাভাই আজিজুর রহমান আগে কখনো শালীর বাড়িতে আসেনি। ঘর দুয়ার ছিল না, কখনো আনা হয়নি তাকে। এবার ছেলের বিয়ে উপলক্ষে এসেছে। মিঠুর উকিল বাবাও তিনি। আজিজুর রহমান ফোন দিলেন, ছোট গিন্নি রান্নাঘরে কি
গেছে এখনো? মুসলিমা চিন্তিত হয়ে বলল, কি করব বলেন তো, এত মানুষ থাকবে কোথায়? চিন্তা বাদ দাও, রাতে অনেক মানুষ খাবে, আপ্যায়নের ব্যবস্থা করো। তোমার আপাকে বলো রান্না করতে, আমি আলফাজের সাথে কথা বলছি। কি করতে হবে ও গিয়ে করবে, তুমি টেনশন নিও না, অসুস্থ হয়ে যাবে না। আমি আর সোহান থেকে গেলাম, বউ ভাতের দিন শাশুড়িকে নিয়ে একসাথে যাব। টেনশনে মুসলিমা ভুলেই গিয়েছিলেন তার বোনের শ্বশুর বাড়ি একই জায়গায়। আনন্দে কান্না পেয়ে গেল মুসলিমার। গাড়ি থেকে নেমে নয়না যখন বাড়িতে ঢুকলো, মুসলিমার চোখ শান্তি হয়ে গেল। মনের মতো বউ, এমনিতেই সুন্দর, মুখ সেজেগুজে আরো সুন্দর লাগছে। নয়নার সালাম করার আগেই জড়িয়ে ধরল শাশুড়িকে। আম্মু, আমি এসে গেছি। এত মিষ্টি আম্মু ডাকটা জোর জবরদস্তির ডাক নয়, বুকের ভিতর থেকে ডাকলো যেন। মুসলিমের আনন্দে চোখ মুখ দিয়ে বেয়ে পানি পড়ছে। মিঠুর এত সুন্দর বউ হবে সেটা কোনোদিন আগেও কল্পনা করেননি তিনি। অনার্স পড়ার সময় মিঠু প্রেম করেছিল পাশের বাড়ি সেজতির সাথে। সে মেয়েটিও একই ক্লাসে পড়ে, দেখতে শুনতে ভালোই, কিন্তু বাপ নেই তার। মায়ের সাথে মামা বাড়ি থাকে। ওখানে বিয়ে হলে শ্বশুর বাড়ি হবে না মিঠুর, যত্ন পাবে না। মুসলিমা অনেক বুঝিয়ে ছেলেকে ওই পথ থেকে ফেরাতে পেরেছিলেন। সেজতি প্রায়ই আসতো মুসলিমার কাছে, মা বলে ডাকতো। মুসলিমার মন গলেনি, সেজুতির খানিকটা বদনাম হয়ে গিয়েছিল সেই সময়। অবশ্য সেই বছরই বিয়ে হয়ে গিয়েছিল পাশের গ্রামের এক কলেজ শিক্ষকের সাথে। অনেক অভিশাপ দিয়ে গিয়েছিল ও। অভিমান করে মিঠু অনার্সটা শেষ করেনি আর। চাকরিও জুটছিল না, ব্যবসা করতে গিয়ে অনেকগুলো টাকার ক্ষতিও করেছিল। তারপর আলফাজ উদ্দিন অনেক ধরাধরি করে সরকারি প্রকল্পের একটা চাকরি ধরিয়ে দিয়েছেন। বেতন ভালোই, কিন্তু সরকারি সুযোগ সুবিধা মেলে না, স্থায়ীও নয়। কিছুদিন পরে প্রকল্প মন্ত্রণালয়ের অধীনে নিয়ে নেওয়ার সম্ভাবনা আছে। মুসলিমা ভেবেছিলেন নয়নার বাবা হয়তো মেয়ে বিয়ে দেবেন না মিঠুর সাথে। ওরা যখন ছেলের বাড়িঘর দেখতে এলো, বুক টিপ টিপ করছিল। শহর থেকে অনেকটা ভিতরে এই কদমতলী গ্রামের পথে আসতে ওরা বিরক্ত হয়েছিল। তারপর আল্লাহর ইচ্ছা ছিল বলেই সবাই খুশি খুশি বিয়েতে সম্মতি দিয়েছিল। ততদিনে সবাই দেখে ফেলেছে নয়নাকে, শুধু মুসলিমা বাদে। অসুস্থ শরীর নিয়ে বাপের বাড়িও যান না তিনি, গেলে দেখা হতে পারত। আজকে মুসলিমার চোখ জুড়িয়ে গেল ছেলের বউ দেখে। নয়নার কপালে চুমু দিয়ে বললেন, আমার ঘরে তো আকাশের চাঁদটা এসে গেছে। বাসের ঘরের বিছানা সুন্দর করে সাজানো হয়েছে, গাঁদার গোলাপ দিয়ে হৃদয় চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। নয়নাকে ঘরে তুলতে তুলতে অন্য গাড়িগুলো এসে গেল। রাস্তায় তীব্র যানজট ছিল, সবাই কাহিল হয়ে গেছে। গাড়ি থেকে ব্যাগপত্র সব নেমে গেল। ঝিনুক রান্নাঘরে এসে দাঁড়ালো, বলল, আমরা গেলাম, মামা 10 কেজি মিষ্টি নিয়েছে। মিষ্টির ঘরের সবচেয়ে দামি মিষ্টি নিয়েছে, দই নিয়েছে, আপেল কমলা আঙুরও নিয়েছে। মিঠু ভাইয়া আবার আলাদা করে বড় এক বক্স ক্যাডবেরি চকলেট নিয়েছে। আর মেয়ের বাড়ি থেকে ফিরতি মিষ্টি কিছু পাঠিয়েছে। মুসলিমা হাসলেন, গরিব মানুষেরা থাকুক, তোর মামা অনেক মিষ্টি এনেছে, ফ্রিজে আছে, তুই গিয়ে খা, যত ইচ্ছা খেয়ে শেষ করে ফেল। ঝিনুকে হতাশ দেখালো, গরিব বলে সব কিছুতে পাশ হয়ে যাবে? আমাদের এইদিকে তো নিয়ম আছে, বউয়ের সাথে মিষ্টি দিয়ে দিতে হয়। কেউ বরের বাড়ি থেকে যে মিষ্টি আসে তার থেকেই কিছু দিয়ে দেয়, যে পারে সে বাজার থেকে আরও কিনে দেয়। আমরা যা নিলাম তার থেকে 2 প্যাকেট তুলে দিতে তো গরিব
বড় লোক লাগতো না। ঝিনুক রেগে গেছে বুঝতে পেরে মুসলিমা ঠাট্টা করার চেষ্টা করলেন। আচ্ছা যা, তোর মামাকে বলবো ওই মিষ্টি ঘরের সবচেয়ে দামি মিষ্টি তোকে আনায়া দিতে। ওই মিষ্টি দেয় নাই বলেই তোর রাগ হচ্ছে। মুসলিমার বড় বোন মুমিনা রান্না তদারকি করছিলেন। জানতে চাইলেন খাবার কি দিয়েছে। ঝিনু খাবারগুলো এনে নেড়ে চেড়ে দেখতে দেখতে মুখ বাঁকালো। এত বড় একটা হাঁড়ি, তার নিচে এই কয়টা পোলাও, আর এক পাতিলে সেরকম তলায় পড়ে থাকা মাংস, আর ডাল ভরে দিয়েছে এক বক্স। আগে জানলে ছুঁড়ে ফেলে দিয়ে আসতাম। মুমিনার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, নয়নাদের বাড়ি একই উপজেলায়। সেটা জেনেই ঝিনুক খোঁচা করে বলল, আন্টি, তোমাদের ওই দিকের মানুষ কি এরকম হাবাতে আর ছোট লোক সব, নাকি আমার মামাকে সরলতে তোমরা শাশুড়ি বউ সবাই মিলে তাকে ভাঙিয়ে নিচ্ছ? মুমিনা উত্তর দিলেন না, হাসলেন। তার হয়েছে মুসিবত। একদিকে নয়না ভাগ্নে বউ, আরেকদিকে ঝিনুক লীলা, এরা মুসলিমের মেয়ে। কারোর সম্পর্কে কিছু বলা যায় না, কাউকে কিছু বলতে মানাও করা যায় না। বিড়বিড় করে বললেন, আমি তো ভেবেছিলাম যা রান্না করেছি আর ওদের বাড়ি থেকে যে খাবার পাঠাবে তাই দিয়ে মেহমানদের আপ্যায়ন হয়ে যাবে। এখন এতগুলো মানুষকে কি খেতে দেব? মুসলিমা বললেন, দুপুরে মাংস পোলাও খেয়ে এসেছে সবাই। এখন ইলিশ মাছের দো পেঁয়াজা করেছি, আর বাঁধাকপি খন্ড করেছি কুচো চিংড়ি দিয়ে, সাথে ডিম ভাজি করে ফেলি। মেহমানদের সামনে নয়নাদের বাড়ির গোশও দেব। গোশত তোর জন্য দিয়েছে, থাকুক। আমি কি অন্য মানুষের রান্না খাই নাকি? মেহমানরা খাক। ঝিনুক ঘর থেকে ঘুরে এলো, হাতে র্যাপিং পেপারে মোড়া একটা বক্স, একটা গোলাপ স্কচ টেপ দিতে সেটার সাথে আঠা। বলল, বাদল ভাইয়া দিয়ে গেল। মিঠু ভাই নাকি বউকে উপহার দেবে কিনে রেখেছিল, দেখাতে বলল তোমাকে। একজোড়া নূপুর। মুসলিমা খুশি হয়ে বললেন, সুন্দর ডিজাইন তো। বাদল এরকম সব কিছুর খেয়াল রাখে। ভাবে কি ওর খুবই পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব ভালো পছন্দ। তুমি খুঁত খুঁত করা পরিষ্কার মানুষ বলে আমরা তা ভয়ে তোমার বাড়িতে আসি না। ওইদিকে দেখো, তোমার ছেলের বউ শাড়ি সায়া খুলে সেইভাবে ফেলে রেখে দিয়েছে। ঘরে এত মানুষ, মামা আছে, মিঠু ভাইয়ের, বাদল ভাইয়ের বন্ধুরা ঘুরছে। ঘরের মাঝখানে চেয়ারের উপর শাড়ি বাসিত হয়ে আছে, আর সে দিব্যি গল্প করছে। বাপের একটাই মেয়ে, আলহাদি। কাজ করতে শেখেনি, আমি শিখিয়ে নেব। তোরা শিখিয়ে দিবি। খেয়ে তো আর কাজ পায়নি। ঝিনুক মুখ বাঁকিয়ে চলে গেল। মুসলিমা বললেন, গ্রামের মেয়েরা অনেক বেশি কুচুটে হয়, তাই না আপা? ঝিনুক ছোট মানুষ, কিন্তু কেমন প্যাঁচ লাগাতে চায়। নয়না শহরে মানুষ হয়েছে, এত প্যাঁচকোচ নেই ওর মধ্যে। আমার মতোই বোকাশোকা। মুমিনা মাথা নেড়ে সায় দিলেন। ঝিনুক একটু বেশি পাকা, কিন্তু নয়না তো এত ছোটও না। ওর সাথে দুই নানি এসেছেন, তারাও কি শাড়িটা এক পাশে সরিয়ে রাখতে বলতে পারছে না? আস্তে আস্তে করবে, আজকে প্রথম দিন তো। যাই, আমি শাড়িটা গুছিয়ে রেখে আসি, তুমি ভাতটা দেখো। মুমিনা বোনের হাত ধরে ফেললেন। কিছু জিনিস শুরু থেকেই শেখাতে হয়। থাকুক, শাড়িটা ওরকম দেখি কখন গোছায়ও। নয়না গোসল করে চুল শুকিয়ে রান্নাঘরে চলে এসেছে, উত্তেজিত হাসি খুশি মুখটা। বলল, আম্মু, কোনো কাজ করে দিতে হবে? আমি রান্না করি। না মা, তোমার বাড়ি, তুমি তো করবা সব। আজকে না, সবার সাথে গিয়ে বসো, একটু সাজগোজ করো। সাজতে ভালো লাগে না আম্মু? আচ্ছা, যা ভালো লাগে সেটা করো। তোমার কি খিদে লেগেছে? লাগারই কথা, ভাত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। একটা
ম্যাগি করে দেব, তুমি তো পছন্দ করো। নয়না অনেকটা লম্বা নিচু হয়ে শাশুড়ির গলা জড়িয়ে ধরে বলল, না আম্মু, সবার সাথে একসাথেই খাবো। আমার রাস্তায় বমি হয়েছে, অনেক দূরের পথ তো। আমি তো গাড়িতে বসি অস্থির হয়ে বারবার জিজ্ঞাসা করেছি, আর কত দূর, আর কত দূর। জ্যাম ছিল বলে বেশি দেরি হয়েছে। কয়েকবার আসা যাওয়া করলে দেখবা এত লম্বা রাস্তা মনে হবে না। আম্মু, আপনার বাপের বাড়িও তো একই জায়গায়, এত দূর এরকম গ্রামে এসে আপনি কি করে অ্যাডজাস্ট করেছেন? গোসল করতে গিয়ে তো আমি ভয়ে শেষ। এইখানে ছায়া ছায়া, ওইখানে কে যেন দাঁড়িয়ে। ওরে বাবা, রাতের বেলা এরকম লাগছে, সকালে দেখবা অনেক সুন্দর। আশেপাশে সব তোমার শ্বশুরের জায়গা, কত কত গাছ আছে, তেঁতুল ধরেছে, পেয়ারা পেকে আছে, যা ইচ্ছা গাছ থেকে পেরে খেও। ডাব পাড়তেও লোক আসতে বলে দিয়েছি। মুমিনার ছেলে সহান ফোন করেছে। মুমিনারা ঢাকায় থাকেন, উৎসব ছাড়া দেশের বাড়িতে যাওয়া হয় না। এখন হঠাৎ গিয়ে বিপদে পড়ে গেছে। মুমিনা বললেন, তোমার চাচিরা কেউ বাড়ি নেই, বড় চাচি গেছে বড় আপার বাড়ি, মেজো চাচি অসুস্থ, ছোট চাচি বলেছে খাবার নিয়ে আসবে, ওদেরও রাতে কোথায় দাওয়াত আছে, রান্না করেনি, আমাদের জন্যই রান্না করে দিয়ে যাবে। আব্বু বলেছে শুধু ভর্তা ভাত করে দিয়ে যেতে, পেঁয়াজ মরিচ দিয়ে গেলে আমরা ভর্তা করে খাবো। ফোন রাখার পরে নয়না বলল, আমার মা মনে হয় জানে না খালু ওখানে থেকে গেছে, মাকে ফোন করে দিই, খাবার দিয়ে আসুক। মুমিনা মানা করলেন, না থাকুক, ফোন করো না, ওরা ব্যবস্থা করে নেবে। আচ্ছা। নয়না ঘরে চলে গেল। মুমিনা বললেন, নয়নার বাবাই তো দুলাভাইদেরকে গাড়ি ডেকে দিয়েছিল, বাবার দেওয়ার ইচ্ছা থাকলে তখনই দিতে পারতো, যা দেয়নি দেয়নি বলে কয়ে চেয়ে চিনতে খাওয়ার দরকার নেই। মুসলিমা অজু করে এসে বললেন, আমি নামাজ পড়ব, পরে ঘুম এসে গেলে নামাজে শুধু ভুল হবে। আপনি কি ওদের ভাত দিয়ে দিবেন নাকি আমি দিয়ে যাব? তুই নামাজে যা, আমি মিলাকে ডেকে ভাত দিচ্ছি। সারাদিনের ঝক্কিতে মুমিনার পা টন টন করছে। মিলা ঝিনুককে সাথে নিয়ে খাবার পরিবেশন করে দিল। বাটিতে মাংস ঢেলে নিয়ে এসে মিলা বলল, আসলেই তো গোশত একদম কম, ওরাই তো 4 জন এসেছে, নয়না একজন। মাংস গুলল মিলা 7 টুকরো। বলল, এ কিভাবে দেব? মাথা পিছু 2 পিসও তো হবে না, আমাদের ভুল হয়েছে। নয়নাদের বাড়ি থেকে খাবার আসবে সেই আশা না থেকে অন্তত একটা মুরগি রান্না করাই উচিত ছিল। খাবার তো বিয়ে বাড়ি থেকে পাঠাই, মনে হয় ওদের কম পড়েছিল খাবারে। মিলা কাঁদ নাচালো, জানি না, বিয়ে বাড়ি খাবার পাঠাতে হবে, এটা বিয়ের একটা নিয়মের মধ্যেই পড়ে। আমাদের এদিকে পাতিলের আগের তরকারি বিয়ে বাড়ির নামই বাড়া হয়। বিয়েতে ছেলের মা যায় না, তাই তার খাবার আলাদা করে রাখা হয়, তারপর সবাই খায়। আর কম পড়াটা কারণ হলে একবারে না দিত 7 টুকরো মাংস এত বড় একটা পাতিলে দেওয়াটা আমি আসলে সরলভাবে নিতে পারছি না। এই ঝোলের সমুদ্র দেখে হাসিও পাচ্ছে। আন্টি আমার মামা মামি দুজনেই একটু বেশি ভালো, এই জন্য সবাই পেয়ে বসে। দেখলাম তো এই বিয়ের শুরু থেকে কাবিনের সময়ও নানি দাদির শাড়ি নিয়ে গেছি। মিঠু ভাইয়ের দাদি নেই, নানি তো আছে। নয়নার লাগেজে তার শাড়ি কই দেয়নি না, আমি এতক্ষণ লাগেজ থেকে বের করে অর্ডার সব গুছিয়ে দিলাম তো, ঘরে পরার জামা কাপড় বের করে দিলাম, সব আমাদের দেওয়া সালোয়ার কামিজ। বাবার বাসা থেকে একটা সুতাও আনে নাই। বিয়ের আগে কিও না থাকতো, ওরা দেওয়ার বেলায় গরিব মানুষ, নেওয়ার বেলায় তো ছাড় নেই। ওর মায়ের জন্য শাড়ি নিয়েছিলাম, তখন বলল ওর চাঁদের জন্য শাড়ি না দিলে ওর মা নাকি
এই শাড়ি নিতে পারবে না। শুনেছিলাম নয়নার বাবা ওর দাদির এক ছেলে, এখন চাষিরা এসে গেল কোথা থেকে। আসলে আমার মামার টাকায় শো অফ করছে। 6 চাষির শাড়ি কিনতে হয়েছে মামাকে। তা মিঠু ভাইয়ের চাষি ফুপু নেই, তাদের শাড়ি কোথায়? আমি বলতে চেয়েছি, তখন মামি আমাকে কিছু বলতে দেয়নি। তোমাদের তো অনেক আছে, মামা কোটিপতি নন, সাদা সিধা মধ্যবিত্ত মানুষ। এতদিন পরে এসে বাড়ি বানাতে পারছে, সেটাও কথা নয়। এইসব দেওয়া নেওয়ার নিয়ম যদি মানবেন, উভয় পক্ষেরটা মানা উচিত। স্বাস্থ্য চাষি মামাতো চাষিদের জন্য আমরা শাড়ি কিনেছি। ওরা তো মিঠু ভাইয়ের হলদে দুলা ভাইয়েরদের লুঙ্গি গামছা দিল না। নয়নার আব্বা মামাকে ফোন করে বলেছে, দুলা ভাই তো নেই। কেন? আমার বর নেই, আপনার মেয়ের জামাই নেই, নিজেরটা ঠিকই 16 আনা বুঝে। মামিকে তো বলা যায় না এসব, ভাবে আমরা প্যাঁচ লাগাচ্ছি। কিন্তু আমরা কয়দিন বিয়ে বাড়ির আনন্দ শেষ তো আমরাও চলে যাব। এই বউ আর বিয়ে বাড়ি নিয়ে এদেরই বাস করতে হবে। থাক, যা হয়েছে তুমি খাবার দিয়ে দাও। মিলা একটু থামলো, বলা ঠিক হবে কিনা ভাবলো, দ্বিধা নিয়েই বলল, ঝিনুক একটু আগে কান্না করে ফেলেছে, বলেছে আর কিছু বলবে না, কোনো দোষ ধরবেও না। ওর মুখ ফসকা, যা মুখে আসে বলে ফেলে। আসলে এই ছোট মামার কাছে সবসময়ই আমরা আদর আবদার পেয়েছি, তাই যা দেখছি মুখে এসে যাচ্ছে অনেক কথাই, কিন্তু মামি ভালোভাবে নিচ্ছে না আমাদের কথা। আপনি মামির বোন, আপনার কথা হয়তো বিশ্বাস করবে আন্টি, আপনি সেটাই জানেন যেটা মামি আপনাকে জানায়। আর আমি চোখে দেখেও অনেক কিছু বোঝে না। তার জীবনটা ঘর রান্নাঘরে আটকা, দুনিয়ার কোথাও সে যায় না, মানুষের মন পড়তে পারে না। আমরাই কত চালাকি করি, সে কিছু ধরতে পারে না। বলবেন এত দেওয়া থোয়া খাওয়া শুনতে খারাপ লাগে, ছোট লোকই শোনায়, কিন্তু ওই পক্ষে যদি শুধু নেওয়া আর খাওয়াটাই বোঝে, আমরা তো সেটাই বলবো। এই বিয়ের কেনাকাটায় শুরু থেকে আসি তো, মামা যা দিয়েছে ওরা যদি তাতে খুশি থাকতো, আমরা ওদের কম দেওয়া না দেওয়া নিয়ে কিছু বলতাম না, কিন্তু ওদের চাহিদা শুধু বাড়ে আন্টি। বিনিময় তো শুধু টাকা দিয়ে জিনিস দিয়ে হয় না, আন্তরিকতা ভালোবাসাও দেওয়া যায়। ওদের মধ্যে এটাও দেখিনি, ওরা কি জানি একটা পেয়েছে ভাব, আলাদিনের চেরাগের মতো ঘষে ঘষে ছাল চামড়া তুলে ফেলতে চাইছে। আমরা শাশুড়ি বলেন, জিভ নিয়ন্ত্রণে না রাখলে শুধু বাড়তে বাড়তে সব কিছু খেয়ে ফেলে। মিলার কথাগুলো মুমিনা একদম ফেলে দিতে পারলেন না, আবার পুরোপুরি মেনেও নিতে পারলেন না। বিব্রত মুখে বসে থাকলেন। নয়না সবার সাথে খেতে বসলো না, ও মিঠুর সাথে খাবে জানিয়ে দিল। মিঠু খাওয়ার সময় নয়নাকে মুখে তুলে খাইয়ে দিল। স্বামী স্ত্রীর মোহাব্বত খারাপ জিনিস নয়, কিন্তু ঘর ভরা আত্মীয় সবার সামনে নতুন দম্পতির এতখানি অন্তরঙ্গতা খানিকটা দৃষ্টিকটু লাগলো। সকলে চোখ খুললেন। মুসলিমা, ও আপা, কয়টা বাজে? 7টা। ফজর পরে একটু কাত হয়েছিলাম, চোখ লেগে গেছে, রাতে প্রেশার বেড়ে গিয়েছিল। কি ওষুধ দেয় কে জানে, চোখ খুলতে পারি না। আমাকে ডেকে দাওনি কেন? এত মানুষ খাবে সকালে, তুই শুয়ে থাক। রেনুকে থালা বাটি ধুতে দিয়েছি, আর বাদলকে বলেছি নাস্তা নিয়ে আসতে। এত মানুষের নাস্তা আনবে, কত টাকা খরচ হবে? মানা করে দাও না আনুক, রুটি সবজি আর ডাল আনবে। মিলাকে পাঠিয়েছি ডিম ভাজতে, শুধু পোস্ট করে দিই। তুই আর একটু শুয়ে থাক। মুসলিমা তবুও উঠে পড়ল। কাছে থাকলে রেনু ঠিকঠাক কাজ করে, চোখের আড়াল হলেই কাজে ফাঁকি দেয়। এদিকে সব
কৃষক বাড়ি, সবার বাড়িতেই সারা বছর ফসল আসে। বউঝিরা নিজেদের বাড়ির কাজে ব্যস্ত থাকে, তাতে সচ্ছলতা আসুক বা না আসুক। এজন্য কাজের লোক পা মেলা ভার রেণুকেই খুব তেলাতে হয়। নয়নার নানিরাও এক সাথে ঘুমিয়েছেন, তারাও ঘুম থেকে উঠে পড়েছেন। মুমিনা নয়নার নানির কাছে জানতে চাইলেন, সোনা মায়ের কেমন বোন এই খালা? আমার চাচাতো বোন, এই বিয়ে হলো কাজী বাড়ি, তারপর আমার মেয়েকে ওই বিয়ে দিল নয়নার বাপের সাথে। নয়না আর নাবিলকে তো এই ছোট নানি মানুষ করেছে। আমি তো আসি মাস 2 থেকে চলে যাই, আমার এই বোনই ওদেরকে দেখে রাখে। নয়না তো ছোট নানি বলতে পাগল, ওরই ইচ্ছা নয়নার কাছেই থাকবে, নয়নার বাচ্চা মানুষ করবে। ওনার ছেলে মেয়ে নাতি নাতনি নেই, একটা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, শ্বশুরবাড়ি থাকে। ও এখন হাত পা ঝাড়া আমার মেয়ের কাছেই থাকে। আমার মেয়ে কাজ কাম পারে না, খুব ছোট মেয়ে, বিয়ে দিয়েছিলাম তো। শাশুড়ি তো চাকরি করে, অফিস করে এসে দেখতো রান্নাবান্না কিছু করেনি। শাশুড়ি হাসতে বলতো, আমি ছেলে বিয়ে দিয়ে পুতুল নিয়ে এসেছি, তারপর রান্নাবান্না করে গালে তুলে খাওয়াতো। এখনো নয়নার মা কাজ কাম পারে না, ওই শাশুড়ি করে সব। সে আবার একাই 100, চাকরি করেছে, ঘরের কাজ করেছে, বউকে দিয়ে কোনো কাজ কাম করায় না। এই জন্য তো নয়নাও কাজ কাম শেখেনি, ওদের মা কুটুটি নাড়তে দেয়নি। নাবিলও না, ভাত বেড়ে দিলে খাবে, নইলে অমনি থেকে যাবে। সারাদিনে খিদে পাবে না, নিজে প্লেট নিয়ে ভাত খাবে না। আদর 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 বুঝলে ছেলে মেয়ে দুটোকেই ওর মা পানিটা ঢেলে খেতে দেয় না। শুধু একটাই কাজ ওদের, পড়াশোনা করা, আর কোনো কাজ নেই। মুসলিমার ছেলে দুটো আবার সব কাজ পারে। এখন তো রেনু কাজ করে, আগে মুসলিমাই করতো। জরায়ু টিউমার অপারেশন হলো, তারপর থেকে কাপড় ধোয়া, ঘর মোছা, সব কাজ এই 2 ছেলেই করে। মুসলিমার যখন সার্জারি হলো, তখন মায়ের সমস্ত কাজ বাদল করেছে। মাকে খাওয়ানো, ওষুধ খাওয়ানো, ঘরের কাজ সব করেও কি সুন্দর করে এরা জানে। ওর মায়ের গুছিবাই আছে, ঝকঝকে করে কাজ করে। নয়নার নানির পছন্দ হলো না মুমিনার কথা, মুখ আমসি করে বললেন, শিখে যাবে। নয়নাও শিখে যাবে, দাদি করতে দেয় না কিছু, আলাদ দিয়ে দিয়ে এরকম বানিয়েছে। আগে তো বলতো নয়নাকে বিয়ে দিবে রাজার ঘরে, কোনো কাজ শেখাবে না, শ্বশুর বাড়িও পায়ের উপর পা তুলে রানীর মতো থাকবে। মুমিনা উত্তর করার সুযোগ পেলেন না। মুসলিমা বিছানা তুলতে ঘরে এসে গেল, বোনের কাছে নালিশ জানালো, কেন যে নাস্তা আনতে বললে? এখানে কি ভালো হোটেল আছে? কেমন না কেমন করে বানায়, হাত ধোবে না, পা ধোবে না, তোর খেতে হবে না, রাতে ভাতে পানি দেওয়া আছে, তুই সেটাই খা, আমরা সবাই হোটেলের রুটি খাবো, তুমি বুঝি খাও কত? আজকে খাবো। মিলা এসে বলল, বাদল নাস্তা নিয়ে এসেছে, কিন্তু প্লেট বাটি তো সব ওই ঘরে, মিঠুকে ডাকা দরকার তো। মুমিনা বললেন, থাক, আর আধা ঘন্টা পরে ডাকো, রাতে জার্নি করে এসেছে, ওই ভারী শাড়ি গয়না সামলানো কি কম কষ্ট? ক্লান্ত ছিল, আমার মনে হয় ডেকে দেওয়াটা ভালো। সেই ভোর থেকে কয়েকজন এসে গেল বউ দেখতে, ঘুমাচ্ছে বলাতে কত কথা বলল, আমাকেই কত কথা বলল, বিয়েধারী আমি, বর আসেনি কেন, একা এসেছি কেন, আমি বেড়াতে এসেছি, আমাকেই যদি বলে। নয়নাকে তো কত কথা শোনাবে, এই গ্রামে এইসবই হয়। মিলা নয়নার নানিকে ধরল, যান নানি, কাবাবের হাড্ডি আপনি হন,
নয়নাকে ডেকে একটু সেজে গুজে নিতে বলেন। আর একটু সকাল হলেই লোকে বাড়ি ভরে যাবে। মুমিনা বললেন, আচ্ছা, আর 10 মিনিট পরেই ডাকুক, আমরা কথা বলি। সোনা মা মুমিনা কথার মজা পেয়ে গেছেন। নয়নার নানি পেট পাতলা ধরনের মানুষ, হড়বড় করে অনেক কথা বলে ফেলছেন। যা বলতে চাইছেন সেটাও বলছেন, যা বলা ভুল হচ্ছে সেটাও বলে ফেলছেন। মুমিনা আরেকটু জানতে চাইলেন, নয়নার দাদি এখনো চাকরি করে, করবে না কি করবে? নিয়াজের কপাল তো সেই পুড়িয়েছে। নিয়াজের বাবা দ্বিতীয় পক্ষের বউ সে, বাবার সম্পত্তির কিছু পেতে দেয়নি সৎমা। আগে জানলে তো 2 বিয়ের ঘরে আমি বিয়ে দিতাম না। মুসলিমা থমকে গেলেন। আগে জানলে আলফাসুদ্দিনও দ্বিতীয়বার ভাবতেন। নয়নাকে অনেকটা পছন্দ হয়ে গিয়েছিল সবারই। হয়তো বউ করে আনতেনি, তবুও সম্বন্ধের আগে ওর দাদার 2 বিয়ের কথা জানানো উচিত ছিল। নয়নার নানি নিজের বিয়েনের নামে নিন্দা করতে গিয়ে হেফাস বলে ফেলেছেন বুঝে কথা ঘুরালেন। মুমিনাকে বললেন, তোমার কথাই বিয়ে হয়েছে বড়মা, ওখানেই। নয়নাদের বাড়ির পরে স্টেপস রিকশায় 20 টাকার পথ। হাসাহাসি পড়ে গেল। নয়নার ছোট নানি বললেন, সব ওই একই জায়গায় মেয়ে। এতদিন জানতাম নয়না আর নয়নার শাশুড়ি একই জায়গার মেয়ে, একই জায়গায় বউ। এখন জানলাম নয়নার খালা শাশুড়ির বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একই জায়গায়। নয়নার বাপের বাড়ি যাওয়ার সময় শাশুড়িকে সাথে করে নিয়ে যাবে, আর খালা শাশুড়িও একই জায়গায়। কারণ আছে, ওখান থেকে বের হওয়া লাগবে না। মুসলিমা বললেন, আমি বাবার বাড়ি যাই না, গেলে ঢাকাতে আপার বাসাতেই যাই। আমার 2 ছেলে ঢাকায় আপার কাছে থেকেই মানুষ হয়েছে। ওদের আলাদ আবদারও সব খালামণির কাছে। নয়নার গলার হারটা তো আপাই দিয়েছে। নয়নাকেও ওর বাবা সব দেবে, গলার কানের হাতের অত বড় হারই দেবে, ফার্নিচারও সব দেবে। আমাদের কিছু লাগবে না সোনামা, দোয়া করে দিয়েন। বাড়ি উঠে গেছে। বাড়ির মধ্যেই যে কয়েকটা কাঠগাছ আছে তা দিয়ে সব ফার্নিচার হয়ে যাবে। মুসলিমার আগ বাড়িয়ে কিছু নেবে না বলাটা ভালো লাগলে না মুমিনার। লোকে মেয়েকে কিছু দিলে বিয়ের সময়ই দেয়, পরের জন্য রেখে দেয় না। এখন মুসলিমার না করাই ওদের জন্য সুবিধাই হলো। অজুহাত দিতে পারবে, আমরা দিতে চেয়েছি, ওরা নেয়নি। তিনি প্রসঙ্গ ঘোরাতে বললেন, নয়নার দাদির কথা অনেক শুনেছি, ফোনেও কথা হয়েছে, খুব আদর করে কথা বলেন। আপনারা আসলেন, উনি আসলেন না। 2 নানি মুখ চাওয়াচাই করলেন, ইতস্ত করে বললেন, আসার কথা ছিল তো, কি বলবো বড়মা, বলা যায় না, আর না বলেই বা কি, তোমরা তো আপনার লোক। আমার মেয়েটা কোনোদিন সংসারে মাতব্বারি পায়নি, সব মাতব্বারি এখনো ওই শাশুড়ির। ওই যে বিয়েতে গরু জবাই দিল, ওই গরুর ভুঁড়ি, পা, কলিজা, মাথা সব গুছিয়ে নিজের ভাই বাড়ি পাঠাবে, সেজন্য আসেনি। সব দিয়ে দেয়, সব ভাই বাড়ি চলে যায়, বোনের বাড়ি চলে যায়। মুমিনা বিস্মিত হলেন। গরু জবাই দেওয়া লেগেছে, এত বড় অনুষ্ঠান হয়েছে। হ্যাঁ, 400 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল। আসলে নিয়াজের খুব ইচ্ছা ছিল একটাই মেয়ে ধুমধাম করে বিয়ে দিবে, করেছেও। ধার দেনা করে অনুষ্ঠান করেছে, তবে টাকা উঠেও গেছে, লস হয়নি। আর গরুর মাংস, ভুঁড়ি, মাথা এসব তো রয়েই গেছে। আরও কত কি আছে। মুসলিমা বিছানা তুলতে তুলতে এত আলোচনার কিছু খেয়াল করলে না। তার মনোযোগ গরুর ভুঁড়িতে। নাক ছিটকে বললেন, ইস, ভুঁড়ি! আমি কোরবানির ভুঁড়িও আমার ঘরে রান্নাঘরে উঠতে দিই না, বাইরে থেকেই লোকে ধুয়ে পরিষ্কার করে দিলে 7 পর্দা পলিথিন ঢুকিয়ে ফ্রিজে রাখি, পরে আপার বাসায় পাঠাই। আপা রান্না করে বাদল, মিঠু আর ওদের আব্বুকে খাওয়ায়। নয়নার ছোট নানি বললেন,
এখন বিয়ে বাড়ি হয়েছে, এখন আর খালাকে কষ্ট করতে দেবে কেন? খালা কুটুম মানুষ, দেবে ভুঁড়ি পায়া সব এখন নয়নার মায়ের কাছে পাঠিয়ে দেবে, তাই না? সে রান্নাঘরে মিঠুকে খাওয়াবে, তার হাতের যে রান্না যে খেয়েছে কোনোদিন ভুলতে পারবে না। কথাটা সাধারণ, কিন্তু অন্তর্নিহিত তাৎপর্য অত্যন্ত জটিল। মুসলিমা বুঝলেন কিনা মুমিনা টের পেলেন না। তিনি চুপ করে গেলেন। মিঠুর কাবিনের পরপরই আজিজুর রহমান স্ত্রীকে সতর্ক করে বলেছিলেন, এখন থেকে মুসলিমার বিয়েবাড়ির লোকেরাই মুসলিমার সবচেয়ে কাছের আত্মীয়। মুমিনার আর উচিত হবে না বোনের সংসারে নাক গলানো। বাপের বাড়ির কাছেই বিয়ে হওয়াতে বিয়ের পরেও মুমিনা বাপ মরা ছোট বোনের খোঁজ খবর নিয়েছেন, সাধ্যমতো করেছেন। বলতে গেলে ছোট বোনের মা এবং বাবার দায়িত্ব পালন করেছেন। এখন হয়তো কিছুটা দূরত্ব তৈরি করাটাই সবার জন্য ভালো। পুরনো হলেও মুসলিমার বাড়িটা সুন্দর, এল পার্টনের বাড়ি। তখনকার দিনে গ্রামের ড্রয়িং রুম ডাইনিং রুমের খুব একটা প্রচলন ছিল না। দুটোই শোবার ঘর, বেশ বড় ঘর দুটো। ঘরের সাথে চওড়া বারান্দা, একটু দূরত্বে বাথরুম, রান্নাঘর। মুসলিমা বারান্দারই এক কোণে সিলিন্ডার এবং গ্যাসের চুলা বসিয়ে একটু রান্নার জায়গা আর কিচেন সিঙ্ক বানিয়ে নিয়েছে। দাঁড়িয়ে কাজ করতে পায়ে ব্যথা হয় বলে শিক নিচু করে বানানো হয়েছে। মুসলিমা চেয়ার নিয়ে বসে থালা বাসন ধুচ্ছে। ননাস আলেয়া খানম এসে বললেন, রেনু কাজ করে দিচ্ছে না, তুই আবার কি ধুতে বসলি? মুসলিমা হাসলো, প্লেটগুলো আবার একটু খালি পানি দিয়ে ধুয়ে রাখছি। কেমন না কেমন করে ধোয়। আলেয়া বারান্দায় উঠে বসতে বসতে বললেন, এজন্যই তোর বাড়ি আসি না কেউ, খালি ধোয়াধুয়ি, হাত ধো হাত ধো। হাত ধুতে ধুতে হাতে কড়া পড়ে গেল, তাও বলবে হাত ধো পা ধো। অতবার ঘাড়ে হাত দিতে পারবো না, তাই তোর বাড়ি আসি না। মুসলিমার সুচিবায়ু এলাকায় কুখ্যাত, সুযোগ পেলেই যে কেউ একটু খোঁচা দিয়ে যায়। মুসলিমা প্লেটে পরোটা সবজি নিয়ে এসে হাসতে হাসতে বলল, বউ, ঝগড়া করবো কিন্তু সকাল সকাল। ছোট বউয়ের বাড়ি আসে না বুঝি কেউ? বাপের বাড়ি এলে থাকেন কার কাছে? এবারই তো শুধু জায়গা হলো না, অন্য সবসময়ই সারাদিন যা তাই। রাতে সবাই শুধু ছোট বউয়ের ঘরই খোঁজে। সবাই জানে পরিষ্কার কথা, বালি শুধু এই মুসলিমের বাড়িতেই থাকে। আলেয়াও হাসলেন, কর তুই ঝগড়া, ননদ ভাই ও ঝগড়া না করলে সংসার কিসে? খেতে খেতে মুসলিমার কথার রেশ টেনে বললেন, তবে এটা কিন্তু সত্যি কথা, ও ছুট ছুট করে, কিন্তু থাকবার বেলায় ওর ঘরই। অন্য তিনটা ভাইও একই ভিটায় বসত করে, তাদের বাড়িতে ঘুরে ফিরে রাত থাকতে আসি ওই ছোট বউয়ের বাড়ি। তা তুই বাড়ি ঠিক না করে ছেলের বিয়ে দিলি কেন? বিয়ে বাড়ির কুটুম অন্য বাড়ি থাকতে দিলে গোসা তো করবেই, চেয়েছিলাম তো তাই, কিন্তু বউ তো পছন্দ করে ফেললো আপনার ভাই। নয়না ইন্টার পাশ করলো, এইবার অনার্সে ভর্তি হবে। বিয়ে যেখানে হবে সেখানে কলেজে ভর্তি হলেই তো সুবিধা। এজন্য ওদের তাড়াহুড়া ছিল, দুই ঘটক লাগিয়েছিল। আপনার ভাই নয়নাকে হাতছাড়া করতে চায়নি, তাই তাড়াতাড়ি বিয়ে দিতে হলো। পরে আর কি করবে, চাকরি করবে নাকি? যত যাই বলিস, বিয়ের পরে আর পড়াশোনা হয় না। আপনার ভাই নয়নার আব্বাকে কথা দিয়েছে ওকে পড়াবে, ও যদি পড়ে সে পড়াবে। তার বিয়ের শখ কেমন জানি তো, তা পড়াক। আসলে আল্লাহ যা কপালে লিখে রাখে তাই হয়, হাজার চাইলেও একদিন আগে আনা যাবে না, শত চেষ্টাতেও একদিন পেছানো যাবে না। তার বেআইনের ছেলেমেয়েরা কেউ বৌভাতে আসবে না।
মুমিনা বললেন, আমার বড় বৌমার বাচ্চা হবে, 9 মাস পড়েছে এখন, জার্নি করা ঠিক হতো না, বৌমার তো মা নেই, আমার কাছেই আছে পুরো সময়, এখন তো একা রাখা যায় না, কখন না কখন দিন এসে যায়, ছেলেকে বলেছি বৌমার কাছেই থাকতে, সেজন্য ওরা কেউই আসতে পারেনি, আর বড় জামাই ছুটি পায়নি, একেবারে বৌভাতেই আসবে, ছোট ছেলেটা এসেছে। মুসলিমা ডাকলেন গলা চুরিয়ে, নয়না, এই যে বড় ফুপু এসেছে, মিষ্টি দিয়ে যাও। মুমিনা বললেন, মিঠুর বউ পছন্দ হয়েছে? তা হয়েছে, বউ ভালোই। নয়না এসে সালাম করে পাশে বসলে আলিয়া বললেন, বউ ভালোই, তবে শুকনা অনেক, বাপ খাওয়ায়নি ও মেয়ে। নয়নার ছোট নানি বলল, খাওয়াই খাও আই না মানে, বাপের ওই সবেধন নীলমণি, তবে কি বড় মাছ আর গোশ না দিলে পাতের ভাত পাতি থেকে যাবে, এই দুটো ভাই বোনের গলা দিয়ে নামবে না, ভাত খাবে না, আপেল কমলা ফল ফুট দাও, শুধু তাই খাবে, ভাত খাবে না শুধু, আর ভাত খাওয়াতে গেলে ইলিশ মাছ নইলে গরুর গোশ, আর খালি হাবি যাবি, এইসব কি খায় না, বার্গার পিজা চিকেন, ওইসব খেলে শরীরে লাগে। আলিয়া হঠাৎ চোখ দুটো করে ফেললেন আলিয়া হঠাৎ চোখ ছোট করে ফেললেন, গলায় এই চেইন তোমার শাশুড়ির না? মুসলিমা জবাব দিলেন নয়নার হয়ে, হ্যাঁ বু, নতুন বউ খালি গলায় ভালো লাগে। বললাম, বিয়ের হারটা পরতে, বলে অনেক বড় ভারী, তাকিয়ে থাকে নাকি সেগুলো, তাই আমারটা গলা থেকে খুলে দিলাম। বউয়ের বাপের বাড়ি থেকে কিছু দেয়নি? মুসলিমা বললেন, দেবে শুনলাম, তা আমি বলেছি দিতে হবে না, নতুন বাড়ির কাজ, এদিকে বিয়ের খরচ, আপনার ভাইয়ের হাত টান একটু, হাতে টাকা আসলে ছোটখাটো জিনিস সেই বানিয়ে দেবে। আলিয়া হেসে হেসে খোঁচা দিলেন, অকালে শুরু করলি কবে, বউকে দুটো কথা শুনতে দে। মুসলিমাও হাসলেন, দিন তো কতই পড়ে থাকলো, আপনাদের ছেলের বউ শোনাবেন কথা, আজকে না হয় আমি একটু উকিল হলাম। আলিয়া নয়নাকে উদ্দেশ্য করে বললেন, ভালো শাশুড়ি পেয়েছে বউ, বশ করে রেখো, মন্ত্র শিখিয়ে দেব, শুধু হাত ধোবা, ওই যে টিভির বিজ্ঞাপনে বলে না, ধুতি থাকো ধুতি থাকো, তুমি যত হাত ধোবা তত শাশুড়ির মন পাবা, শুধু চেইন না, কলিজাটাও তখনও কেটে খাইয়ে দেবে। মুসলিমা বললেন, আপনি তো ওকে ভয় পাইয়ে দিচ্ছেন। আলিয়া নয়নার মাথায় হাত রাখলেন, না বউ, ভয় নেই, ওর ওই ধুয়াধুয়ির বাতি কই শুধু, দেওয়ার বেলায় দরা জদিল, তোর শ্বশুরও কলিজাটা এত বড়। নয়না রানী বললেন, পারবে, নয়না পারবে, ওর কথা শুনে সারা দেশের মানুষ পাগল, টুকটুক করে এত সুন্দর কথা বলে, শাশুড়িকেও বশ করে রাখতে পারবে, বেয়াদবি শেখেনি, এমন কড়া শাসন আমার মেয়ের, এলাকার মানুষ তো বলে এত ভদ্র মেয়ে কোনোদিন দেখিনি কেউ। আলিয়া মুমিনাকে উদ্দেশ্য করে বললেন, আজকে দুপুরে কি রান্না হবে? রান্নার জোগাড় করে দিই, কুটে বেছে দিই, হাতে হাতে আজকে বাবুসে দিয়েই রান্না করাতে বলে দিয়েছি, কালকে বেশ কষ্ট হয়ে গিয়েছিল, প্রায় 40 জন খেল রাতে, দুটো পদ করতে গিয়েই চোখে সর্ষে ফুল দেখে ফেলেছি, রেনুকে বিয়ের কয়টা দিন সারাদিন থাকতে বলেছি, তবুও এত মানুষের রান্না ধোয়াধুয়ি পেরে উঠছি না, আগের মতো শরীর আছে বলেন? তা ঠিক আছে বলছেন বেয়াই, আগে মেয়েদের বিয়ে দিয়েছি, একা হাতে বড় বড় ডেক নামিয়ে ফেলছি, এখন চুলার আছে বসতেই পারি না। মুসলিমা আলমারি থেকে কয়েকটা শার্ট প্যান্ট পিস নিয়ে এসে ননশ্বাসকে দেখালো, দেখেন আপা কেমন হলো, আমার ভাগ্নিকে তো বিয়ের পরে আনিনি কখনো, জামাইও আসেনি, এই বাড়ি করে তো কাউকেই আনা হয়নি, দুলাভাইও এইবারই প্রথম,
বার আসলেন। অন্তত শার্ট প্যান্ট না দিলে তো হয় না, আবার একজনকে দিলেও হয় না। মিলা, সাথী, রেহনুমা, স্বপ্না, ইরিন সবার বরকেই দিতে হয়। দিতে তো হয়ই, কিন্তু ছোট ভাইয়ের উপর দিয়ে অনেক চাপ হয়ে গেল না? তা তো হচ্ছে, আর পেরে উঠছে না। এইসব শেষ হলে প্রতিদিন বাজার নিয়ে কি যে খিটখিট করবে, কিন্তু না দিলেও তো হয় না। একই দামের এনেছে সবগুলো, শুধু রং আলাদা, যেন কারো মন খারাপ না হয়। পছন্দ করে দেন তো কোন জামাইকে কোনটা দেব, যেন কেউ রাগ না করে। বিয়েতে আসবে খুশি খুশি, ফেরত যাবে। নয়না নানি বললেন, তাতেও কি জামাইদের মন পাওয়া যাবে? কথাই বলে, জন জামাই ভাগনা কভু নয় আপনা। তবে আমার মেয়ে জামাইটা একদম খাঁটি সোনা। এত বড় আত্মা নয়নার। মা যা বলবে ওর বাপ তাই করবে। আমাকে তো চোখে হারায়। মা, কি লাগবে আপনার? কি খাবেন? কি পরবেন? জামাইকে আমার কিছুই দিতে দিতে হয় না। উল্টে সে যখন শ্বশুরবাড়ি যাবে, এত মিষ্টি আর ফল নেবে, দুটো কুলি লাগবে বস্তা বইতে। ঝিনু কথা বলবে না প্রতিজ্ঞা করেও রাখতে পারল না। জোরে হেসে ফেলল, বলল, কালকে তো আঙ্কেল এই বাড়িতে আসবেন। এরকম কুলির পিঠে বস্তা নিয়ে আসলে এত মিষ্টি কোথায় রাখবো আমরা? আঙ্কেলকে বলে দিন আমাদের বাড়িতে দুটো লাগবে না, একটা কুলির পিঠে করে মিষ্টি নিয়ে আসলেই চলবে। নানির মুখ অন্ধকার হয়ে গেল। কি যে কখন বলে ফেলছেন, ঠিক করলেন আর কথাই বলবেন না। বিকেলে মিঠু এসে দাঁড়ালো। মা, নয়না একটু ঘুরতে যেতে যাচ্ছে, বাইকটা নিয়ে একটু ঘুরে আসি। যাবো আর আসবো। ও কি কথা, বাড়ি ভরা মানুষ, বউ দেখতে আসছে কতজন, বেড়াতে যাওয়ার কত সময় পাওয়া যাবে? নয়নার ছোট নানি বললেন, এই যুগে ওসব কেউ মানে নাকি? নয়না তো মডার্ন মেয়ে, বরের সাথে ঘুরতে যেতে লজ্জা পাবে কেন? যাক না, কি হবে, এখনই তো ঘোরাঘুরির টাইম। আমরা আবার পুরনো নিয়ম টিয়ম অত মানি না। নয়না তৈরি হয়েছিল, মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। কথায় যাবে জানালে ওর মা নুরুসেন্না বললেন, ভাই একটা আর বোন একটাকে যে নিয়ে গেছি সাথে করে, তাদের কথা ভুলে গেছিস? ববিকে আর নাবিলকে সাথে নিয়ে যা, ওদেরকে রেখে ঘুরতে গেলে মন খারাপ করবে না? মিঠুর মুখ কালো হয়ে গেল। নয়না অনুমতির প্রত্যাশায় তাকালো ওর দিকে, বলল, ওরা যাক না, ঘুরতেই তো যাব, বাইক না নিয়ে অটো রিক্সা নিয়ে যায়। নুরুন্নেসা বললেন, তাই যা। নাবিল আর ববির জন্য জামা কাপড় যা কেনার এখন গিয়েই কিনে নিলে ভালো হবে না? ছোট মানুষ পছন্দ করে কিনবে, আর গায়ে দিয়ে কিনলে সাইজেও ঠিক হবে। এক কাজে দুই কাজ করে আসবি, তার শ্বশুরও ঝামেলা কম হবে। দোকানে দোকানে ঘুরতে হবে না জামা কাপড় কিনতে গিয়ে। নয়নার ছোট নানি বললেন, তাহলে আমরা বাদ যাব কেন? কেমন জায়গায় নাতনি বিয়ে দিলাম, আমরাও দেখে আসবো। বলতে বলতে হাসলেন তিনি। ভাই বোনকে তো চিকেন ফিকেন খাওয়াবি, আমি তো ওইসব খাই না, আমাকে সাথে নিলে কি দিবি? নয়না উল্লাসিত হয়ে বলল, শাড়ি কিনে দিবে তোমার নাত জামাই। চলো, শাড়ি না, তোর খালা শাশুড়ির মতো ওরকম একটা ব্যাগ কিনে দিবি বললে যাব। আমার অনেক দিনের শখ ওরকম একটা ব্যাগের। ভারী ঠাট্টা হলো যেন। দুজনেই টেনে টেনে হাসলো। নয়না বলল, এ বুড়ি আবার, আমার শ্বশুরবাড়ি কি ফকির হয়েছে যে একটা ব্যাগ দিতে পারবে না? দাঁড়াও, খালামণির ব্যাগের ব্যান্ডটা দেখে আসি। কি এমন যে তোমার এত পছন্দ হয়েছে? সেম না হলেও কাছাকাছি তো পাওয়াই যাবে। তা নয়তো কি, এরকম সুন্দরী নাতনি কি ফাও ফাও দিয়ে দিয়েছি? ও নাথ জামাই, আমার এমন হীরের টুকরোটা তোমাকে দিয়েছি, আমাকে কিন্তু ওইরকম ভিডিও কল করা মোবাইল কিনে দিতে হবে।
বলে দিলাম। নয়নার সাথে রোজ কথা না বললে আমার পরাণ টসটস করবে। স্মার্টফোন বলে না ওইটাই। ছোট নানির তামাশার ফাঁকে নয়না ঘরে গিয়ে মুমিনার হ্যান্ডব্যাগের ছবি তুলে নিয়ে এলো। জানতে চাইলো, আম্মু, খালামণির ব্যাগটার দাম কি অনেক বেশি? কত? আমি তো জানি না। আপা মনে হয় জানে না। আপার বড় বৌমা অফিসের কাজে মালয়েশিয়া গিয়েছিল, সেখান থেকে কিনে এনেছে। নয়নার ছোট নানি বললেন, দেবে। নয়না যখন চাকরি করবে তখন ও কিনে দেবে। এরকম তুলনা দিতে হয় না মা। নয়না ছোট মানুষ তো, মনটা ছোট হয়ে থাকবে। তুমি তো এখন মা ওর, বাপও ওর। বলতে বলতে কেঁদে ফেললেন তিনি। তোমার হাতেই তো ওকে শপথ করে দিয়েছি মা। মুসলিমা কোনো জবাব দিতে পারলেন না। কি বলা যায় সেটাও ভেবে বের করতে পারলেন না। ওরা দল বেঁধে বেরিয়ে গেল। মুসলিমার নিজেকে অদৃশ্য মনে হলো, যেন কেউ না। নয়না অবশ্য বের হওয়ার সময় বলে গেল, আম্মু, যাচ্ছি। চলবে। আফসানা আশা লেখনিত গল্প বউনামা পর্ব 1 থেকে 5 শেষ। পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।